এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বিয়ে করতে এসে যখন জানতে পারলো পাত্রের বয়স এখনো 18 হয়নি, তখন মেজর তাহসিন মাহমুদ বিয়েতে নাকচ করে দিল। সে একজন প্রতিরক্ষা বাহিনীর লোক হয়ে কি করে দেশের আইন ভাঙবে? মায়ের তোড়জোড়ে বিয়ের জন্য রাজি হয়েছিল। কাজের চাপে তারও তো সময় হয়ে ওঠে না পাত্রে পছন্দ করার। তাই তো সমস্ত দায়িত্ব তার মায়ের উপরে দিয়েছিল। মায়ের উপর তার সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস ছিল। মার পছন্দ তার জন্য উত্তম হবে, কিন্তু তার মা যে কি করে এত বড় একটা ভুল করে ফেললো সেটাই তার মাথায় ঢুকছে না। মেয়েটা নাকি দেখতে শুনতে বেশ সুন্দরী, যদিও সে এখনো দেখেনি। মায়ের কাছ থেকে শোনা মায়ের নাকি বেশ পছন্দ হয়েছে, কিন্তু মেন সমস্যায় তো মেয়ের বয়স 18 হতে প্রায় 1 বছর বাকি। এটা সে কিছুক্ষণ পূর্বে জানতে পেরেছে যখন কাজে বিয়ে পড়াতে এসেছে তখন। আর জানা মাত্রই পুরো এক ঘর লোকের সামনে সে এক বাক্যে বলে দিল সে বাল্য বিবাহ করতে পারবে না। তার এই কথা শোনা মাত্রই ঘরে হট্টগোল শুরু হয়ে গেল। তাহসিনের বাবা তাজউদ্দিন মাহমুদ ছেলের উদ্দেশ্যে বললেন, এসব কি ছেলে মানুষই হচ্ছে নাকি? তাহসিন গম গমে কণ্ঠে বলল, যা বলছি ঠিক বলছি। আমি এই বিয়ে করতে পারবো না। বাল্য বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। তাজউদ্দিন মাহমুদ ছেলেকে বোঝানোর উদ্দেশ্যে বললেন, বোঝার চেষ্টা করো, এই মুহূর্তে বিয়েটা ভাঙলে মেয়েটার মনে ব্যাড ইফেক্ট পড়বে। আশেপাশে মানুষের কুরুচিপূর্ণ কথা শুনে মেয়েটা ডিপ্রেশনে ভুগবে। মেয়েটার বাচ্চা মনে বেশ আঘাত আনবে। নিজের কথা না ভেবে মেয়েটার কথা একটু ভাবো। তাহসিন বলল, মেয়েটার বয়স সবে 17। ওর এখন পড়াশোনা করার বয়স। এত ছোট বয়সে বিয়ে করবে কেন? দেখো তাহসিন, হাত উঁচু করে বাবাকে থামতে ইশারা করে বলল, বাবা, আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না। যখন বলেছি বাল্যবিবাহ আমি করব না, তখন করবই না। তাই শুধু শুধু জোর করো না। ওর কথা শুনে ঘর জুড়ে এক হুলস্থুল কাণ্ড যেন বেঁধে গিয়েছে। পাড়া প্রতিবেশীরা এখনই কানা ঘুষা করেছে রোদেলার বিয়ে ভেঙে গিয়েছে। এমন সময় তাহসিনের মা নাজমা বেগম তাহসিনের কাছে এসে তাহসিনকে ডেকে বাহিরে নিয়ে যায়। বাহিরে একটু নিরিবিলি জায়গায় এসে দাঁড়ান, যেখানে মানুষের কোলাহল নেই। তাহসিন মায়ের কাছে এসে বলল, মা, তুমি জেনে শুনে কেন এখানে আমার বিয়ে ঠিক করলে? ও আমার থেকে কতটা ছোট সেই খেয়াল কি তোমার আছে? ওর মাত্র 17 চলছে, আর আমি 29-এর কোঠায়। গুনে গুনে 12 বছরের ছোট একটি মেয়েকে বিয়ে করব আমি? তাও কি না যেই মেয়ের বিয়ের বয়সটাও এখনো হয়নি। নাজমা বেগম ছেলেকে শান্ত কণ্ঠে বললেন, দেখো, মেয়েটাকে আমার বেশ মনে ধরেছে। 1 বছরের জন্য আহবরী ক্ষতি হয়ে যাবে না। আর আমি শিওর তুমি মেয়েটাকে একবার দেখলে চোখ ফেরাতে পারবে না তাহসিন। মা, ওর এখন পড়াশোনা করার বয়স, বিয়ে করে সংসার করার বয়স নয়। নাজমা বেগম পেতে রাখা চেয়ারে ছেলেকে বসতে ইশারা করলেন। তাহসিন ধপ করে বসলো। নাজমা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, হ্যাঁ, আমি জানি ওর এখন পড়াশোনা করার বয়স, আর সেই জন্যই তো তোমার সাথে বিয়ে দিয়ে নিয়ে যাচ্ছি। রুদেলা তো সবে এসএসসি দিল। রেজাল্ট বের হলে আমাদের ওখানে ভালো দেখে একটা কলেজে ভর্তি করিয়ে দেব। ব্যাস, হয়ে গেল। তাহসিন বিরক্তির শ্বাস ফেলে বলল, উফ মা, পড়াশোনার সাথে বিয়ের কি সম্পর্ক? ও কি বিয়ে ছাড়া পড়াশোনা করতে পারবে না? নাজমা বেগম ছেলের পাশে বসলেন। ছেলের ডান হাতটা বেশ যত্নে নিজের 2 হাতের আঁচলে নিলেন। এরপর বললেন, না, পারবে না। কারণ কি জানো তো, মেয়েটার মা নেই। বাবা দ্বিতীয় বিয়ে করে ঘরে সৎ মা এনেছে। সেই মা কিছুতেই সৎ ঘরের সন্তানকে তার কাছে রাখবে না। এই যে এতটা দিন রোদেলা তার সৎ মায়ের চোখের কাটা হয়েছিল। সারাটাক্ষণ মেয়েটাকে গাধার মতো খাটাতো। মেয়েটা যেই না এসএসসি দিল, সেই থেকে সে মেয়েটার বাবাকে ভুজুং ভাজুং বুঝিয়ে পাত্রের খোঁজ করতে থাকলো। মেয়েকে বিয়ে দিয়ে দেবে। আমিও তোমার জন্য এখন পাত্রী খুঁজছি। তো এখানে আমার একটা বান্ধবী থাকে,
সেই ওর ছবি আমাকে দেখায়। এক দেখাতে মেয়েটার প্রতি মায়া জন্মে যায়। এরপর মেয়েটার সৎ মায়ের কাহিনী যখন শুনলাম তখন ওর প্রতি বেশ মায়া হয়। আর কিছু না ভেবেই প্রস্তাব রাখি। এখন বাবা, যদি তুমি বিয়েটা না করে বিয়েটা ভেঙে দিয়ে চলে যাও, সেটা মেয়েটার এই ছোট্ট মনে কতটা প্রভাব ফেলবে সেটা কি ভেবে দেখেছো? আচ্ছা, তুমি না হয় মেয়েটা ছোট বলে বিয়ে করবে না, কিন্তু মেয়েটার বাবা আর সৎ মা তো ঠিকই অন্য কোনো পাত্রের সাথে ওর বিয়ে দিবে, কি দিবে না? এই পর্যায়ে তাহসিন উপর নিচ মাথা নাড়ল, যার অর্থ হ্যাঁ। নাজমা বেগম ফের বলা শুরু করলেন, সেই পাত্র যদি ওকে না পড়ালো কিংবা ওকে ভালো না রাখতে পারলো তখন কি হবে? মেয়েটা কি কখনো সুখ পাবে না? কিন্তু আমাদের কাছে থাকলে তো মেয়েটা ভালো থাকতে পারবে। আমি ওকে মেয়ের মতো আগলে রাখতে পারবো। তুমি আমার একমাত্র সন্তান, সেখানে আমার একমাত্র বইয়ের বেশ যত্ন আত্মেই আমি করব। ওকে দুঃখ ছুতেই দিব না। তাহসিন চুপচাপ মায়ের কথা শুনলো, তারপর বলল, কিন্তু মা। পুরো কথা সম্পূর্ণ করতে না দিয়ে নাজমা বেগম শোধালেন, কোনো কিন্তু না বাবা, আমি চাই না তোমার জন্য রোদেলার মনে কোনো ব্যাড ইফেক্ট পড়ুক। সে মানুষের কথা শোনো, তুমি না মায়ের বাধ্য সন্তান। মায়ের এই কথাটা শোনো, রোদেলাকে বিয়ে করে মাকে খুশি করো। মা তোমার কাছে আবদার করছি, প্লিজ বাবা, আর কোনো ঝামেলা নয়, প্লিজ। মায়ের আবদার কিংবা অনুরোধ তাহসিন ফেলতে পারল না। মাকে যে খুব ভালোবাসে সে, মা এভাবে তার কাছে আবদার করছে, সে রাখবে না তা কি করে হয়? বিয়েটা মায়ের ইচ্ছেতেই না হয় করলো। তাহসিনকে রাজি হতে দেখে নাজমা বেগম বেশ প্রসন্ন হলেন। তাহসিনকে নিয়ে তিনি রোদেলাদের ঘরে যান। সেখানে কাজী সাহেব অপেক্ষা করছিলেন বরের কবুল বলার জন্য। কোনে তো সে কখনই কবুল বলে দিয়েছিল, বরের জন্যই দেরি হলো এতক্ষণ। তাহসিন ঘরে ঢোকা মাত্রই কাজী ফের বিয়ে পড়াতে লাগলেন। তাহসিন কবুল বলার পর ঘর জুড়ে আলহামদুলিল্লাহ ধ্বনি মুখরিত হলো। কাবিননামায় সাইন করার পর সকলে মিষ্টি মুখ করলো। রোদেলার বাবা তাহসিনের বাবার সাথে কোলাকুলি করলেন। সকলের মুখে হাসি, শুধু হাসি নেই ক্যাপ্টেন তাহসিন মাহমুদের মুখে। সে হাস্যহীন চেহারা নিয়ে বসে আছে। সফেদ চাদরে আবৃত টান টান বিছানার ঠিক মাঝে বসে আছে সদ্য বিবাহিতা কিশোরী রোদেলা। তার পরনে এখনো লাল রঙের শাড়ি, বিয়ের ভারী গহনা, মুখে এখনো বিয়ের সাজ। নববধূর সাজে হাঁটুতে থুতনি ঠেকে তার স্বামীর জন্য অপেক্ষার প্রহর গুনছে। এখনো সে তার স্বামীকে দেখেনি। বিয়ে করার পর তাহসিনের কি একটা কাজ পড়ে যায়, তার জন্য সে আগেই এসে পড়েছে। আর রোদেলাকে নিয়ে নাজমা বেগম, তাজউদ্দিন মাহমুদ, ওনাদের আত্মীয়রা কিছুক্ষণ পর এসেছেন। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 8টার মতো বেজেছে। রোদেলাকে মাহমুদ ভিলায় এনে নাজমা বেগম নিজের ঘরে রেখেছেন। এই তো কিছুক্ষণ আগেই তাহসিনের রুমে দিয়ে গিয়েছেন। সে থেকেই নববধূ দুরু দুরু বুকে তার স্বামীর আগমনের অপেক্ষা করছে। শুনেছে তার স্বামী নাকি বেশ মেজাজি, এমনকি বিয়ের আসরেই তো সে পাশের রুম থেকে তার স্বামীর কর্কশ কণ্ঠ শুনেছে। সে থেকেই মেয়েটা গুটিয়ে আছে। এছাড়াও তাদের গ্রামের বড় আপুরা ভাবিরা তাকে বলেছে তার স্বামী ডিফেন্সে চাকরি করে, ওনাদের সামলাতে ব্যাগ পোহাতে হবে, আরো কত কি বলে মজা লুটেছে। সেসব শুনে মেয়েটার মনে আরো ভয় জেঁকে বসেছে। এমনিতে সে শান্ত ভীতু মানবীর অধিকারী, এরপর তো এসব কথা শোনার পর সে লজ্জায় আড়ষ্টতায় ভয় সবকিছুতে একদম নিয়ে গিয়েছে। 1 ঘন্টার উপরে হতে চলল রোদেলা তাহসিনের জন্য অপেক্ষা করছে, অথচ তাহসিন এখনো আসছে না। এদিকে বসে থাকতে থাকতে তার পায়ে ঝিম ধরে যাচ্ছে। এই ভারী সাজে কিশোরীর প্রায় বেহাল দশা। কোনো উপায়ন্তর না পেয়ে বসা থেকে ব্যাট সাইডে মাথা রেখে আধশোয়া হয়ে চোখটা একটু বুঝলো। সারাদিনের ক্লান্তিতে চোখে হানা দিল এক রাজ্য ঘুম। চোখ বুজার কিছুক্ষণের মাঝে তার চোখে ঘুম নেমে এলো। রাজ্যের ঘুমে তলিয়ে গেল সে। আরো প্রায় 8 ঘন্টা বাদে তাহসিন রুমে এলো। তখন রাত 1টা ছুঁই ছুঁই। ভিড়ানো দরজা ঠেলে রুমে পা রাখলো। এরপর দরজা আটকে দেখলো রুমের আলো জ্বালানো। বিছানায় তাকাতে দেখলো তার সদ্য বিবাহিত স্ত্রী বিছানায় হ্যাশ সাইডে মাথা থেকে হাত পা গুটিয়ে ঘুমিয়ে আছে। মেয়েটাকে সে এই প্রথম দেখলো। তার মা ভুল কিছু বলেনি, আসলে মেয়েটার চেহারার আদল মায়াবী। গালগুলো একটু ফুলা ফুলা, চোখের পাপড়িগুলো বড় বড়, চোখা নাক, পাতলা গোলাপি ঠোঁট, গায়ের রং ফর্সা। সৃষ্টিকর্তা যেন মেয়েটার মাঝে অপার সৌন্দর্য ঢেলে দিয়েছেন। এতটা আদুরি মানবী হয়? তাহসিন এগিয়ে গিয়ে বিছানার কাছে গিয়ে রোদেলার একদম কাছে যেয়ে বসলো। তারপর চুপ করে রোদেলার দিকে অপলক তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখ ফেরানো যেন দায় হয়ে পড়লো। উপর মহল থেকে জরুরি কল আসায় সে তখন বিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে।
এরপর বাসায় এসে ল্যাপটপে জরুরি কিছু ফাইল রেডি করে। তার যে বেশি ছুটিও নেই, আজকে রাত বাদে হাতে আর মাত্র 2 দিন ছুটি আছে, এরপরে আবার চলে যাবে। একে তো কাজের চাপ, দুয়েতে মায়ের জন্য এত ছোট একটা মেয়েকে বিয়ে করতে হয়েছে। দুইটা মিলে তার মেজাজ বেশ চটেছিল। কিন্তু এই যে রুমে এসে ফুলের মতো সুন্দর স্নিগ্ধ জীবন্ত এই ফুলটাকে দেখে যেন এক ছটকায় তার সকল মেজাজ উবে গিয়ে হৃৎপিণ্ড জুড়ে কেমন একটা ভালো লাগার শিহরণ বয়ে যাচ্ছে। কিছুতেই যেন এই মেয়ের থেকে চোখ সরাতে পারছে না। তাহসিন চোখ বন্ধ করে বার কয়েক জোরে নিঃশ্বাস টেনে ছাড়লো। উঠে যেতে নিবে এমন সময় খেয়াল করলো রোদেলার শাড়ির আঁচলের অনেকখানি অংশ মেঝেতে ঝুলছে। আঁচলটা ঠিক করার জন্য মেঝে থেকে তুলতে যাবে এমন সময় রোদেলার ঘুম ভেঙে যায়। সে চোখ মেলে, আর ঠিক সে সময় তাহসিনও রোদেলার দিকে তাকায়। দুজনের দৃষ্টি বিনিময় হয়। চোখ খুলেই তার এত কাছাকাছি একটা অচেনা পুরুষকে দেখে রোদেলার বুক ধক করে ওঠে। কে এই পুরুষ? এখানে তার এত কাছে কি করছে? তার স্বামী কোথায়? ভয়ের সে কোনো দিক চিন্তা না করে চিৎকার করে উঠতে নেয়, আর তখনই তাহসিন রোদেলার মুখ চেপে ধরে বলল, কুল কুল, ভয় পাচ্ছ কেন? আমি তোমার হাজব্যান্ড, তাহসিন মাহমুদ। আমি তোমার হাজব্যান্ড। কথাটি শুনে রোদেলা শান্ত হয়ে ড্যাব ড্যাব করে তাহসিনের দিকে তাকিয়ে তাহসিনকে পরখ করতে লাগলো। বলিষ্ঠ শ্যামলা পুরুষটি তার দিকে ঝুঁকে আছে, যার চোখগুলো তীক্ষ্ণ, মুখের আদল কেমন গম্ভীর, চোখা নাক, দাড়িহীনা গাল, চুলগুলো একদম ছোট ছোট করে কাটা। চওড়া লম্বা এই পুরুষের পরনের টি শার্টটা কেমন আটসাট হয়ে গায়ের সাথে লেগে আছে। টি শার্টের ভিতরে যেন তার চওড়া ম্যাধীন শরীর উন্মোচন হয়ে আছে। তার হাতের এক একটা পেশি কেমন ফুলে ফেপে আছে। এই মানুষটাই বুঝি তার স্বামী, তার অর্ধাঙ্গ। তাহসিন রোদেলার মুখ থেকে হাত সরিয়ে বিছানা থেকে একটু সরে আসতে রোদেলার ভ্রম কাটে। সে লজ্জায় গুটিয়ে যায়। সে কেমন নির্লজ্জের মতো এতক্ষণ তাহসিনের দিকে জ্যাব জ্যাব করে তাকিয়েছিল, সেটা ভাবতেই একরাশ লজ্জা এসে তাকে আড়ষ্টতায় ডুবে দেয়। ছি ছি, সে এতটা নির্লজ্জ কবে থেকে হলো? কিছুক্ষণ আগে কিনা এই পুরুষটাকে না চিনে পুরো বাড়ি মাথায় তুলে চিৎকার দেওয়া ধরেছিল। সবাই শুনলে কি ভাবতো? সেসব ভেবে আরো গুটিয়ে গেল। রোদেলা শোয়া থেকে উঠে বসে চিবুক গলায় নামিয়ে মাথা নিচু করে বসে থাকে। তাহসিন হয়তো রোদেলার আড়ষ্টতা বুঝতে পারলো, তাই ওকে কিছুটা সহজ করতে বলল, এখনো এত ভারী সাজে কেন? যাও চেঞ্জ করে এসো। রোদেলা মাথা একপাশে কাত করে সায় দিল। তারপর সে গুটি সুটি পায়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। লাগেজ থেকে পাতলা সুতির হলুদ রঙা একটা শাড়ি নামালো। তাহসিন ওকে ওয়াশরুম দেখিয়ে দিল। সে ওয়াশরুমে চলে গেল। রোদেলা ওয়াশরুমে যেতে তাহসিন বিছানার বাম পাশটা খালি রেখে ডান পাশে যেয়ে তার শরীর এলিয়ে দিল। কপালের উপর হাত রেখে চুপচাপ শুয়ে থাকলো। কিছু সময় বাদে ওয়াশরুমের দরজা খট করে খোলার শব্দ পেয়েও সে সেদিকে তাকালো না, একইভাবে শুয়ে থাকলো। প্রায় অনেকক্ষণ পরও বিছানায় কারো অস্তিত্ব না পেয়ে কপাল থেকে হাত সরিয়ে তাকালো, আর দেখতে পেল হলুদ শাড়ি পরিহিতা মায়াবী মুখখানা, যে কিনা বিছানার কাজ ঘেঁষে চুপচাপ দাঁড়িয়ে আছে। তা দেখে তাহসিন শোয়া থেকে উঠে বসলো। হাস্যহীন চেহারায় রোদেলার উদ্দেশ্যে বলল, কি হলো, দাঁড়িয়ে কেন? রোদেলা চুপ করে মাথা নিচু করে পায়ের নখ দিয়ে মেঝে খুঁজছে। তাহসিন ফের বলল, এনি প্রবলেম? এক বেড শেয়ার করতে প্রবলেম হলে বলো, অন্য রুমে যাচ্ছি। রোদেলা বলল, না মানে সেটা নয়। তাহলে? রোদেলা মিনমিন করে বলল, আসলে আমার অন্ধকারে ঘুমোতে ভয় লাগে, এর ওপর নতুন একটা জায়গা, তাই আর কি। তাহসিন বলল, ও এই ব্যাপার, তুমি শুয়ে পড়ো, আমি ডিম লাইট জ্বালিয়ে দিচ্ছি। আসলে ফকফকে আলোতে আমি ঘুমাতে পারি না, তাই লাইট তো আর জ্বালিয়ে রাখা সম্ভব নয়। পুরোপুরি রুম যাতে অন্ধকার না হয় সেজন্য ডিম লাইট জ্বালিয়ে দিচ্ছি। আশা করি আর কোনো সমস্যা হবে না। রোদেলা এক পাশে মাথা নাড়ল। বিছানার এক কোণে এসে শুয়ে পড়ল। তাহসিন ঘরের লাইট অফ করে ড্রিম লাইট অন করে দিল, যেটা ঘর থেকে পুরোপুরি অন্ধকার হওয়ার হাত থেকে বাঁচালো। তাহসিন বিছানার পিঠ এলাতে এলাতে বলল, ঘুমিয়ে পড়ো। রোদেলা চুপচাপ শুনলো আর ভাবলো সে শুধু শুধু ভয় পাচ্ছিল। তার প্রতিবেশী বড় আপদের কথা শুনে সে শুধু শুধু ভয়ে টইটুম্বর হয়েছিল। যাক, একটুখানি হলেও তো ভয়টা কাটলো। মানুষটা আসলে খুব একটা খারাপ নয়, শুধু মুখটা কেমন গম্ভীর করে রাখে, একটুও হাসে না।
কিন্তু রোদেলার তো আর এইরকম মানুষ পছন্দ নয়। যাদের মুখে হাসি লেপটে থাকে সেসব মানুষই পছন্দ। যাক, ব্যাপার না। রোদেলা অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করতে থাকলো, তবে তার চোখে ঘুম ধরা দিল না। বাড়ির কথা বেশ মনে পড়ছে, বিশেষ করে তার সৎ বোনের কথা। তার মাটা খারাপ হলেও কি হবে, তবে বোনটা ছিল তার নাওটা, তাকে ছাড়া কিচ্ছুটি বুঝতো না। বোনটার বয়স সবে 10। ওই বোন আর সে সবসময় একসাথে ঘুমাতো। সে গল্প শোনাতে শোনাতে বোনকে ঘুম পাড়াতো, দুইজনকে ঝাপটে ধরে ঘুমাতো। সে অভ্যাসে যে রয়ে গিয়েছে, কাউকে জড়িয়ে না ধরলে তার যে ঘুমই ধরা দেয় না। তখন কি করে যেন ঘুমটা চোখে এসে পড়লো। এখন তো আর ঘুমিয়ে আসছে না। পাশেই তার সদ্য বিয়ে করা বর ঘুমাচ্ছে, তার সাথে তো দুটো ভালো করে কথাও হয়নি। হাতে সে কি করে এই পুরুষকে জড়িয়ে ধরবে, ভাবতেই তো লজ্জা লাগে। এদিকে বাহিরে অজানা কত পোকা পাখি ডাকছে, তাতেই যেন তার শরীর হিম ধরে যাচ্ছে। রোদেলা মাথা ঘুরে পাশ ফিরে তাকালো, দেখতে পেল তাহসিন শটান হয়ে ঘুমাচ্ছে। রোদেলা আর কিছু না ভেবে একটুখানি এগিয়ে তাহসিনের বাম হাতের একটা আঙ্গুল তার মুঠোতে পড়ল। তাহসিনের আঙ্গুল স্পর্শ করতেই যেন তার মাঝে কেমন একটা অনুভূতি হানা দিল। হৃৎপিণ্ডটা যেন কেঁপে উঠল, হাতটাও তার কেমন থর থর করে কাঁপছে। সবকিছু দূরে ঠেলে এসে চোখ বুঝলো। তাহসিনের আঙ্গুলটা নিজের হাতের মুঠোতে নিয়ে ঘুমানোর চেষ্টা করলো। একটা সময় ঘুমিয়ে পড়লো। তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ যখন পড়তে থাকলো, তখনই তাহসিন চোখ খুলে পাশে তাকালো। সে চোখ বুজে থাকলেও তার ঘুম তখনও হানা দেয়নি। আর তখনই রোদেলা তার আঙ্গুলের মুঠোতে পড়ে। সবটাই সে বুঝতে পারলো। রোদেলা লজ্জা পাবে ভেবে সে আর চোখ খুলল না। তবে এই যে মেয়েটা তার আঙ্গুল মুঠোতে পড়ে কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে, এই বিষয়টা তাহসিনের কাছে বেশ লাগলো। সে রোদেলার দিকে তাকালো। টিমটিম লাইটের হালকা হলুদাভ আলোতে রোদেলার মুখটা কি সুন্দর চকচক করছে। হলুদ শাড়িতে মেয়েটাকে বুঝি একটু বেশি সুন্দর লাগছে। তখন তো এক নজর দেখে যেন নিজের নজর সরানো দায় হয়ে পড়েছিল। তবু মেয়েটাকে লজ্জায় ফেলতে চায়নি বলে তাকায়নি। যে ছেলে কাজ ছাড়া অন্য কোনো মেয়েতে তাকানোর সময় অবধি পায়নি, সে কিনা এই সপ্তদর্শী কিশোরীতে ঘায়াল হয়ে পড়েছে। আশ্চর্য না? তাহসিন তপ্ত শ্বাস ফেলে বলল, কন্ট্রোল তাহসিন মাহমুদ, কন্ট্রোল। নিজেকে সামলাও। এভাবে বউয়ের দিকে তাকিয়ে থাকলে নিশ্চিত নিজেকে তার মাঝে হারাবে। মাথায় রেখো, তোমাকে সামলানোর মতো বয়স এখনো তোমার বউয়ের হয়নি। ছোট্ট একটা মেয়েকে বিয়ে করেছো তুমি, একটুখানি তো ধৈর্য ধরতেই হবে। আগে তার বোনের সঙ্গী হও, পরে না হয় শরীরের সঙ্গী হয়েও। পরের দিন ভোর 6টায় তাহসিনের ঘুম ভাঙলো। সে সবসময় সময়ের প্রতি খেয়াল রাখে। একদম ভোর ভোর ঘুম থেকে ওঠা তার নিয়মের মাঝেই পড়ে। ঘুম ভাঙতে নিজের শরীরের উপর কিছু ভর অনুভব করতেই পাশ ফিরে তাকালো। আর তাকাতেই দেখলো রোদেলা তাকে একদম আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ঘুমাচ্ছে। অবাকে তার চোখ পুরো ছানা বড়া হয়ে গেল। এই প্রথমবার কোনো মেয়ে তার এতটা সান্নিধ্যে এলো। আচ্ছা, রোদেলা যদি জেগে থাকতো তবে কি এভাবেই এতটা কাছে আসতো? কিংবা সে যদি জানতে পারে ঘুমের ঘোরে সে তাহসিনের এতটা সান্নিধ্যে এসেছে, তখন লজ্জায় তার গালে পলাশ কি ফুটে উঠতো না? লজ্জায় সে কি আর তাহসিনের সামনে আসতে পারতো কখনো? রোদেলার অবস্থা দেখে তাহসিনের হাসি পেল। কেউ এভাবে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমায় বুঝি? রোদেলার হাত পা তার শরীর থেকে আস্তে করে সরিয়ে দিয়ে বিছানা ছেড়ে উঠল। সে ফ্রেশ হয়ে ব্যায়াম করতে গেল, যেটা তার প্রতিদিনকার অভ্যাস। রোদেলার ঘুম ভাঙল সকাল 7টায়। ঘুম ঘুম চোখে পাশে তাকাতেই দেখলো তাহসিনের জায়গাটা খালি পড়ে আছে। পুরো রুমে চোখ বুলিয়ে বুঝতে পারলো রুমে আপাতত সে ছাড়া কেউ নেই। এতে যেন একটুখানি স্বস্তি পেল। আস্তে করে উঠে পরনের শাড়িটা ঠিক করলো, তারপর বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে নিল। এবার সে পুরো রুম জুড়ে পায়চারি করতে থাকলো। রুম থেকে একা একা বেরোনো কি উচিত হবে নাকি হবে না, সেসব ভেবেই পায়চারি করতে থাকলো। একটা সময় ভাবলো আরো কিছুক্ষণ রুমে অপেক্ষা করবে, যদি কেউ আসে। সে তো এই বাড়ির কিছুই ছিল না, তেমন ভাবে কারোর সাথে পরিচয় নেই, তাহলে একা একা যাওয়াটা কেমন মেহমান না? সে বিছানায় পা ঝুলিয়ে বসলো। এবার পুরো রুমটি এসে দেখতে লাগলো। রুমে একটি বেড আছে, একটি আলমিরা, ড্রেসিং টেবিল, বেড সাইডে ছোট্ট একটা টেবিল আছে। রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে, তবে বারান্দা নেই। রোদেলা বিছানা থেকে সরে এসে জানালার কাজ সরিয়ে দিল। জানালা খুলতে সকালে সূর্যের কিরণ এসে ঘর ছুঁয়ে দিল। বাহিরে হালকা হাওয়াও বয়ে যাচ্ছে। এটা হচ্ছে সকালের স্নিগ্ধ সতেজ হাওয়া। রোদেলা প্রাণ ভরে তা উপভোগ করলো।
বাড়ির কথা মনে পড়ে গেল। প্রতিদিন ভোর ভোর উঠে নামাজ পড়ে সে আর তার বোন তাদের গ্রামের নদীর পাড়ে চলে যেত। সেখানকার ভোরের হাওয়ায় শরীর মাখিয়ে শরীর জোড়াতো, সাথে প্রাণটাও জোড়াতো। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর বাসায় চলে আসতো। এসে টুকটাক কাজ শুরু করে দিত, নয়তো মা বেশ বকাবকি করত। সেসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ তার নজর বাহিরে গেল। দেখতে পেল তাহসিন ঘেমে নিয়ে বাসায় ঢুকছে। তাহসিনকে দেখে যেন সে কিছুটা জমে গেল। ভয়ে নাকি লজ্জায় সে বুঝে উঠতে পারল না। সে জানে না কেন সে তাহসিনকে দেখলেই ভয় আর লজ্জায় গুটিয়ে যায়। তাহসিনকে দেখে গত রাতের কথা মনে পড়ে যায়। সে গত রাতে তাহসিনের হাতের আঙ্গুল মুঠোতে নিয়ে ঘুমিয়েছিল, ভাবতেই কেমন লজ্জা লাগছে। যদি তাহসিন বুঝতে পেত তখন কি হতো? এসব ভাবনার মাঝে এসে টের পেল তাহসিন রুমে এসেছে। জানালার পাশে রোদেলাকে দাঁড়িয়ে থাকতে দেখে তাহসিন এগিয়ে এসে শুধালো, ঘুম থেকে কখন উঠেছ? রোদেলা আস্তে করে পিছু মরল, মাথা নিচু করে ছোট্ট করে বলল। কিছুক্ষণ আগে। তাহসিন বলল, আমার দিকে তাকিয়ে কথা বলতে কি প্রবলেম আছে? রোদেলা মাথা নিচু করে দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করে রাখলো। তাহসিনের প্রশ্নের জবাবে কিছুই বলল না। তাহসিন বলল, সব সময় কি মাথা এভাবে নিচু করে রাখো? রোদেলা কিছু না বলে নখ খুঁড়তে লাগলো। তাহসিন বলল, মাথা এভাবে নিচু করে রাখতে রাখতে দেখবে ঘাড় বেঁকে গিয়েছে। সব কথার অ্যান্সার মাথা নিচু করে দিতে হয় না। আর বিশেষ করে আমার সাথে কথা বলার সময় মাথা উঁচু করে আমার দিকে তাকিয়ে কথা বলবে, ঠিক আছে? রোদেলা মাথা একপাশ কাত করে জবাব দিল। তাহসিন ফুস করে শ্বাস ছেড়ে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। মেয়েটার সাথে সে একটু সহজ হওয়ার চেষ্টা করছে, কিন্তু তার সামনে এলে মেয়েটা যেভাবে গুটিয়ে থাকে সেভাবে কি আদৌ সহজ হওয়া যাবে? লম্বা একটা শাওয়ার দিয়ে তাহসিন বের হলো। রুমে এসে দেখলো রোদেলা জানালার পাশে এখনো দাঁড়িয়ে, গায়ে শার্ট জড়াতে জড়াতে বলল, পুরো নাম কি তোমার? রোদেলার পুরো নামই তাহসিনের জানা আছে। বিয়ে পড়ানোর সময় কাজে বলেছিল, তখনই সে খেয়াল করেছিল। শুধুমাত্র রোদেলা যাতে একটুখানি সহজ হয়, এভাবে ভয় না পায়, সে চেষ্টায় করে যাচ্ছে। রোদেলা পিছু ঘুরল ঠিকই, তবে সে একইভাবে মাথা নিচু করে বলল, ময়মুনা ইসলাম রোদেলা। শার্টের বাটন লাগাতে লাগাতে বলল, বাহ, চমৎকার নাম। আমার নাম জিজ্ঞেস করবে না? রোদেলা ছোট্ট করে বলল, জানি আমি। কি নাম আমার? তাহসিন মাহমুদ। বাহ, একদিনে দেখি নামও মুখস্থ করে ফেলেছ। রোদেলা মাথা নিচু করে রাখলো, কিছু বলল না। তাহসিন চুল ঠিক করতে করতে বলল, এসএসসি পরীক্ষা দিয়েছ, তাই তো? জি। পড়াশোনার ইচ্ছে আছে? পড়াশোনার কথা জিজ্ঞেস করতে রোদেলার চোখ চকচক করে উঠল। সে চোখ তুলে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো লম্বা পুরুষটার পানে চাইলো। সেটা তাহসিন ড্রেসিং টেবিলের আয়নাতে খেয়াল করলো। আয়নাতে তাকিয়ে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি ইচ্ছে আছে নাকি? রোদেলা মাথা উপর নিচ নাড়ল, বলল, জি আছে। তাহসিন মিরর থেকে চোখ সরিয়ে সরাসরি রোদেলার দিকে তাকালো, তারপর বলল, গুড। ওকে, তাহলে মাকে বলবো এখানেরই একটা কলেজে তোমাকে ভর্তি করিয়ে দিতে। আসলে তোমার এক্সামের রেজাল্ট প্লাস ভর্তি সব মিলিয়ে তোমার হাতে এখনো 3 মাসের মতো সময় আছে। কিন্তু আমি এবার চলে যাওয়ার পর আগামী 4 থেকে 5 মাসের আগে কোনো ছুটি পাবো না। ডিফেন্সের জবে আহামরি ছুটি থাকে না, সেটা নিশ্চয়ই জানো। কি জানো না? রোদেলা উপর নিচ মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। এই যে লোকটিকে যে আগামী 4-5 মাসেও যে দেখবে না, সেটা ভেবেই তার কেমন যেন খারাপ লাগছে। অথচ লোকটার সামনে থাকলে সে গুটিয়ে থাকে, কথা বলার শব্দ ফুরায়। কিন্তু এই লোকটার সাথে দেখা হবে না ভেবে আবার তার মনও পড়ছে। এটাই কি তবে বৈবাহিক বন্ধন? স্বামীর জন্য মন পূর্বে, এটা কি স্বাভাবিক নয়? আত্মীয় স্বজন, নতুন কুটুম সবাইকে নিয়ে ওদের বৌভাতের অনুষ্ঠানটি শেষ হলো। বিকেলের দিকে রোদেলার পরিবার মেয়ে আর নতুন জামাইকে নিয়ে নিজেদের বাসার উদ্দেশ্যে রওনা হলো। যেহেতু তাহসিনের হাতে ছুটি,
সেহেতু তাহসিন আজকে রাতটা থাকবে, আবার আগামীকাল নিজের বাসার উদ্দেশ্যে রওনা হবে। রোদেলাদের বাসাতে যাওয়ার পর রোদেলার সৎমা জামাইকে দেখে খুশিতে গদগদ হওয়ার ভাব নিল। জামাইয়ের অবস্থান ভালো সেহেতু নিজেরও লাভ, এজন্য জামাইকে হাতে রাখার ধান্দা। তবে ভদ্র মহিলা হয়তো জানেনই না তাহসিন আগেই ওনার ব্যাপারে মায়ের কাছ থেকে সবটা জেনে গিয়েছে, তাই ওনার এই আলগা আদর ভাবটা তাহসিনের জাস্ট অসহ্য লাগছে। তবু মুখ ফুটে কিছুটি বলছে না। রোদেলার ফুপু চাচি সকলে মিলে নতুন জামাইয়ের জন্য হরেক রকম রান্না করলেন। রোদেলার বাবা, ফুপা, চাচা, তাহসিন সকলে একসাথে খেতে বসে। রোদেলার সৎ মা জামাই এটা নাও ওটা নাও এমন করেই যাচ্ছে। শেষে তাহসিন বলল, আমার প্রয়োজন অনুযায়ী আমি নিব, আপনার এত কষ্ট করতে হবে না আন্টি। সে কি বাবা, আমি তো তোমার মায়ের মতোই, আমাকে মা বলেই ডাকবে। তাহসিন খেতে খেতে বলল, মায়ের মতন আর মায়ের মাঝে আকাশ পাতাল তফাৎ রয়েছে আন্টি। যদি মা হতেন তাহলে নিশ্চয়ই এত ছোট মেয়েকে বিয়ে দিতে পারতেন না, তাই না? মুখের উপর এভাবে উচিত কথা বলাতে রোদেলার সৎমা সুমি বেগম মুখ ছামটালেন। কোথায় ভেবেছিলেন জামাকে হাতে রাখবেন, অথচ এই জামাই যেই তুখুর, তার সাথে পেরে ওঠা অসম্ভব। অবশ্য ডিফেন্সের লোক বলে কথা, দুরন্ত বাঁচতে হবেই। খাওয়া দাওয়া শেষে রোদেলার সৎ বোন রুহি এসে তার নতুন দুলা ভাইকে বলল, ভাইয়া চলুন বাইরে হাঁটতে যাব। আপনারা তো কালকে সকালে নাকি চলে যাবেন, আপনাকে আমাদের গ্রাম দেখানোর তো আর সুযোগই পাবো না, চলুন না ভাইয়া। রুহি রোদেলা থেকে অনেকটাই ছোট, ক্লাস 5-এ পড়ছে। রুহি তাহসিনের সাথে বেশ মিশেছে। তাহসিন বলল, এত রাতে বের হবে ভয় লাগে না তোমার? রুহি মিষ্টি করে হেসে বলল, একা একা গেলে তো ভয় লাগবে, কিন্তু এখন তো আমার সাথে আমার মেজর দুলাভাই আছেন, ওনার সাথে গেলে একটুও ভয় লাগবে না, উল্টো ভয়রা লেজ গুটিয়ে পালাবে। রুহির কথা শুনে তাহসিন হেসে ফেলল। তারপর বলল, তোমার আপু কোথায়? আপু তো ওই ঘরে ফুপিদের সাথে কথা বলছে। তাহসিন একটু খানি নুয়ে ফিসফিস করে বলল, আস্তে করে যে তোমার আপুকে নিয়ে আসো, তারপর আমরা হাঁটতে বের হব। তবে আমি যে ডেকেছি সেটা বলবে না। রুহি মাথা নেড়ে বলল, আচ্ছা ঠিক আছে। আমি বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। রুহি রোদেলাকে আনতে চলে গেল। তাহসিন ঘরের বাহিরে যেয়ে দাঁড়ালো। রাত এখন 11টা থেকে কিছুটা উপরে বাজছে, অথচ এখানকার বেশিরভাগ মানুষই ঘুমে কাবু হয়ে আছে। গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমায়, আবার ভোর ভোর উঠে যায়। এই জিনিসটা তাহসিনের কাছে বেশ ভালো লাগে। রাত কম জাগা আর ভোরে ঘুম থেকে ওঠা শরীর এবং মন দুয়ের জন্যই ভালো। বাহিরে জোনাকিরা আলো ছড়াচ্ছে, নাম না জানা কত শত পোকা পাখি ডাকছে। আকাশের চাঁদ এই সময়টাকে সঙ্গ দিতে কি সুন্দর আলো দিচ্ছে। সব মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশ। কিছুক্ষণের মধ্যে রুহি রোদেলাকে নিয়ে হাজির হয়। সে তাহসিনকে বলে, ভাইয়া আপুকে নিয়ে এসেছি, এবার চলেন। তাহসিন হালকা হেসে বলল, চলো যাওয়া যাক। রুহি হাঁটতে থাকে আর রোদেলা দাঁড়িয়ে থাকে। রুহি এভাবে কেন টেনে এনেছে সেটা এখনো তার বোধগম্য হচ্ছে না। তাহসিন রোদেলার দিকে তাকিয়ে বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? মাইমুন, আসো। তাহসিনের মুখে নিজের নামটা শুনে সুর দ্বারা বেয়ে শীতল শিহরণ বয়ে গেল। সবাই রোদেলাকে রোদেলা কিংবা রোদ বলেই ডাকে, কেউ কখনো মাইমুনা বলে ডাকতো না। অথচ সেখানে তাহসিন মাইমুনা নামটাকে কি সুন্দর করে মাইমুন বলে ডাকলো। এই ডাকে কি এমন ছিল যে রোদেলার কাছে ভালো লাগার অনুভূতি হলো? তাহসিন ফের বলল, কি ভাবছো মাইমুন? রোদেলা সব ভাবনা দূরে ঠেলে আমতা আমতা করতে করতে বলল, কোথায় যাব? তাহসিন দুষ্টুমি করে বলল, ভূতেদের সাথে দেখা করতে। রোদেলা চোখ বড় বড় করে বলল, হ্যাঁ? তাহসিন ফিক করে হেসে ফেলল, বলল, মজা করেছি, এমনি এখানে একটু হাঁটাহাঁটি করতে। রোদেলা তাহসিনের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। এই 2 দিনে যতটুকু মানুষটাকে দেখেছে এভাবে হাসতে দেখেনি। সবসময় গম্ভীর হয়ে থাকতো, অথচ হুট করে কেমন করে হেসে ফেলল। ওনার হাসিটা এত সুন্দর কেন? যারা হুটহাট হাসে তাদের হাসি বুঝি এতটাই সুন্দর হয়। রোদেলাকে দাঁড়িয়ে থাকতে দেখে তাহসিন রোদেলার দিকে এগিয়ে এসে আস্তে করে রোদেলার ছোট্ট নরম হাতটা নিজের শক্ত হাতের ভাঁজে পুরল। তারপর সামনের দিকে হাঁটা দিল। রোদেলার হৃদযন্ত্রটা
কেমন করে যেন দ্রুত স্পন্দন করছে। মানুষটা তার হাত ধরেছে হাত, অথচ কাঁপছে তার হৃদয়। কি অদ্ভুত, তাই না? রোদেলা চুপচাপ তাহসিনের সাথে পা মিলিয়ে হেঁটে যাচ্ছে, আর চোখে তাহসিনের দিকেও তাকাচ্ছে। ওইদিকে রুহি একটু আগে আগে হেঁটে বাকবক করে যাচ্ছে, তাদের গ্রাম সম্পর্কে গল্প শুনে যাচ্ছে। কিন্তু এত কিছুতেও তাহসিনের ধ্যান জ্ঞান সবটাই শুধু রোদেলাতে আছে। এই যে রোদেলার হাতখানা ধরলো, তারও যে হৃদস্পন্দন সমান তালে লাফিয়ে যাচ্ছে। সে যেন কেমন একটা অনুভূতির জোয়ারে দুলছে। তারা নদীর পাড়ে এলো। থোকা থোকা জোনাকি পোকা উড়ে উড়ে আলো ছড়াচ্ছে, নদীর শীতল হাওয়া শরীর ছুঁয়ে যাচ্ছে। সব মিলিয়ে দারুণ পরিবেশ। তাহসিন রোহির সাথে গল্প করছে, এদিকে রোদেলা আর চোখে তাহসিনকে দেখে যাচ্ছে। সরাসরি তাকাতে যে লজ্জা লাগে। মানুষটাকে যতই দেখছে রোদেলার কাছে যেন বেশ ভালো লাগছে। মানুষটা অতটাও গম্ভীর নয় যতটা রোদেলা ভেবেছিল। রোদেলাকে যেন মানুষটা আজ বারবারই মুগ্ধ করে দিচ্ছে। অনেকক্ষণ নদীর কিনারায় বসে থেকে তারা বাসায় ফিরে এলো। যে রুমটাতে রোদেলা আর রুহি ঘুমাতো, সেখানে আজ রোদেলা আর তাহসিনকে থাকতে দেওয়া হলো। তাহসিন ঘুমিয়ে পড়লে রোদেলা গত রাতের মতোই প্রথমে তাহসিনের আঙ্গুল মুঠোতে পড়ল, তবে পরক্ষণে আস্তে করে তাহসিনের হাত আলগোছে নিজের হাতের ভাঁজে মিলিয়ে দিয়ে তবেই ঘুমালো। অথচ আজকেও তাহসিন ঠিকই টের পেল রোদেলা যে তার হাতটা ধরে নিশ্চিন্তে ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে। তাহসিন ফুস করে শ্বাস ফেলে রোদেলার দিকে তাকিয়ে বলল, আমাকে তোমার অভ্যেস করো না কন্যা, নয়তো আমাকে ছাড়া তোমার দিনগুলো বিবর্ণ হয়ে পড়বে। রংধনুর 7 রঙের ন্যায় রঙিন হৃদয়ে বিবর্ণতার ছাপ যে বড়ই বেমানান লাগে, সেটা কি তুমি জানো মেয়ে? পরের দিন সকালে ফিরার কথা থাকলেও তাহসিন আর রোদেলারা ফিরতে ফিরতে বিকেল গড়ালো। কেননা রোদেলার বাবা চাচা ফুপুরা সকাল সকাল মেয়ে জামাইকে বিদায় দিতে নারাজ। সবার জোরাজুরিতে দুপুরের ভোজন সেরে একটু জিরিয়ে রওনা হলো। সময়টা এখন সন্ধ্যা। তাহসিন রুমে বসে জরুরি কাজ করছে। রোদেলা তার শাশুড়ির রুমে শাশুড়ির সাথে বসে গল্প করছে। তাজউদ্দিন সাহেব মহল্লার দোকানে গিয়েছেন। সেখানে প্রতি সন্ধ্যায় ওনার বয়স্কদের সাথে আড্ডার আসর বসান। আড্ডার মুখ্য আলোচনা থাকে দেশের পরিস্থিতি, রাজনীতি ইত্যাদি। রোদেলাদের বাসা থেকে ফিরার পর থেকে রোদেলার মনটা কেমন যেন আধারে ছেয়ে আছে। সবাই ভাবছে বাবা বোন ফুপিদের ছেড়ে আসায় রোদেলার মন খারাপ। আসলে কি তাই? একদমই নয়। তাহসিন আগামীকাল ভোরে চলে যাবে। বোধ করে সেজন্যই রোদেলার মন খারাপ। সেটা সে মুখে প্রকাশ করতে পারছে না। লোকটার সাথে পূর্বে কোনো পরিচয় ছিল না, তাদের মধ্যে তেমন সম্পর্ক গড়ে ওঠেনি। অথচ দুটো দিনেই লোকটা রোদেলার মনটা কেমন চুরি করে নিল। আশ্চর্য না? সন্ধ্যার নাস্তা সেরে চা হাতে নিয়ে নাজমা বেগম তার বৌমাকে নিয়ে গল্প করতে বসেছেন। নাজমা বেগমের পাশে রোদেলা বসে আছে। নাজমা বেগম চায়ে চুমুক দিতে দিতে বললেন, জানিস তো মা, আমার না মেয়ের অনেক শখ ছিল। তাহসিন হওয়ার কয়েক বছর পর কিছু সমস্যার জন্য আর গর্ভধারণ করতে পারিনি। ডাক্তার জানায় আমি মা হওয়ার সক্ষমতা হারিয়ে ফেলেছি। মাঝে মাঝে মন খারাপ হতো এটা ভেবে, আমার তো মেয়ের শখ পূরণ হলো না। তখন তোর শ্বশুর বলতো, ছেলেটাকে ভালোভাবে মানুষ করো, একদিন ছেলের বউ এসেই তোমার মেয়ের শখ পূরণ করবে। সেই থেকে সবসময় ভাবতাম আমি আমার ছেলের বউকে নিজের মেয়ের মতো করে আগলে ডাকবো আর একটা মা হয়ে উঠবো। রোদেলা মনোযোগে শ্রোতার ন্যায় কথাগুলো শুনল। নাজমা বললেন, তো মা, তোর কথা বল। শুনলাম তুই নাকি পড়াশোনায় অনেক ভালো, আর পড়াশোনা করতে নাকি অনেক ইচ্ছুক। রেজাল্টটা বের হলে কলেজে ভর্তি করিয়ে দিব তোকে। তোর স্বপ্ন কি মা? পড়াশোনা শেষে কি হতে চাস? রোদেলা নম্র গলায় বলল, একজন আদর্শ শিক্ষক হতে চাই। এটা আমার মায়ের স্বপ্ন। আমার মা সবসময় আমাকে বলতেন, রোদু, আমি চাই তুই শিক্ষক হ, ছেলে মেয়েদেরকে আদর্শ শিক্ষায় করে তোল। সে থেকে আমারও স্বপ্ন আমি শিক্ষক হব। নাজমা বেগম চার কাপের শেষ চুমুক বসে বললেন, তোর মা কি করে মারা গিয়েছিল? রোদেলা মাথা নিচু করে বলল, ক্যান্সারে। আমার তখন 11 বছর বয়স। মাকে এই মরণ ব্যাধি রোগে ধরে বসে। তখন সেভাবে জানতামও না এই রোগের কথা। মা প্রায় সময়ই আমাকে বুকে জড়িয়ে কাঁদতেন। আমাকে সবসময় বলতেন, রোদু, ভালো করে পড়াশোনা করবি, নিজের নাম গড়ে তুলবি, কারোর সাথে উঁচু বাক্যে কথা বলবি না। কেউ যদি তোকে কটু বাক্য বলে, তুই চুপ করে সেখান থেকে প্রস্থান নিবি।
তবুও মুখে মুখে তর্ক করবি না, যাতে কেউ তোর মায়ের শিক্ষায় আঙুল তুলতে না পারে। নিজেকে এমনভাবে গড়ে তুলবি যেন মাকে ছাড়াও দিব্যি বেঁচে থাকতে পারিস। জানেন তো আম্মা, আমি না তখন মায়ের এত শক্ত কথা বুঝতে পারতাম না কেন মা আমাকে এসব বলে। মাকে ছাড়া আমি থাকতে পারবো নাকি? এও আবার সম্ভব? মা যখন বলতেন মাকে ছাড়া থাকা শিখতে, তখন আমি মাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখতাম। মনে হতো যেন ছেড়ে দিলেই মা পালাবে। যেদিন চাচি থেকে মায়ের রোগ সম্পর্কে জানতে পারলাম, সাথে আরো জানলাম এই রোগ হলে মানুষ বাঁচে না, সেদিন মাকে জড়িয়ে সে কি কান্না, হাউ মাউ করে সেদিন কান্না করেছি। মাকে হারানোর যন্ত্রণা যে তর্পে তর্পে খেয়েছে আমাকে। মা সেদিনও আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিশ্চুপে চোখ দিয়ে পানি ফেলেছেন। এরপর থেকে একটা মুহূর্তের জন্য মায়ের কাছ ছাড়তাম না, যেন ছেড়ে দিলেই মা আমাকে ফাঁকি দেবেন। স্কুলে অবধি যেতে চাইতাম না। মা জোর করে স্কুলে পাঠাতেন, বলতেন কোথাও যাবেন না, অথচ মা ঠিকই আমাকে ফাঁকি দিলেন। যেদিন মা মারা গেল তার আগের দিন রাতে মাকে নিয়ে বেশ বাজে একটা স্বপ্ন দেখি। পরের দিন মা জোর করলেও আমি স্কুলে যেতে নাকচ করি, কান্না করা শুরু করি। মা আমাকে সেদিনও অভয় দিয়ে বলল আমি স্কুল থেকে ফিরে মাকে দেখতে পাবো, মাকে জড়িয়ে ধরতে পারবো। মা পরম যত্নে আমার মাথায় হাত বুলিয়ে দেবেন। আর যদি স্কুলে না যাই তবে মা আমার সাথে আর কখনো কথা বলবে না। সে ভয়ে আমি সেদিন স্কুলে যাই, কিন্তু মা তো মায়ের কথা রাখলো না। বাসায় ফিরে মাকে আমি জড়িয়ে ধরলাম ঠিকই, কিন্তু মা তো আমার মাথায় হাত বুলিয়ে দিল না। মা বলেছিল স্কুলে না গেলে আমার সাথে কথা বলবে না, কিন্তু আমি তো স্কুলে গিয়েছিলাম। তাহলে কেন মা আমার সাথে আর কথা বলল না? কেন মা মা বলে চিৎকার করে ডেকেও মায়ের সাড়া পেলাম না? মা কেন সাদা কাপড়ে নিজেকে আবদ্ধ করে আমাকে তার থেকে চিরতরে দূরে সরিয়ে দিল? কেন এমনটা করলো? কথাগুলো বলতে বলতে রোদেলা টুকরে কেঁদে ওঠে। ওর কথা শুনে নাজমা বেগমেরও চোখ ছলছল করে ওঠে। নাজমা বেগম রোদেলাকে নিজের বুকে পরম মমতায় জড়িয়ে নেন। নাজমা বেগমের বুকে ঠাঁই পেতে রোদেলা হাও মাও করে কান্না করে দিল। নাজমা বেগম পরম যত্নে রোদেলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কাঁদিস না মা, নামাজ পড়ে মায়ের জন্য শুধু দোয়া করতে থাকবি যেন আল্লাহ তোর মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। এভাবে কাঁদলে যে তোর মাও কষ্ট পাবে। এই যে দেখ, তোর আরেকটা মায়ের বুকে মাথা রেখেছিস, এই দেখ তোর আরেকটা মা তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আজ থেকে আমি তোর মা, তোকে মায়ের মতো করেই আগলে রাখবো। মনে রাখবি, তোরই মা তোর মায়ের মতোই স্নেহ চাদরে তোকে আগলে রাখবে। রোদেলার কান্না যেন থামছেই না। নাজমা বেগম রোদেলাকে বুক থেকে তুলে চোখের পানি মুছে দিতে দিতে বললেন, দেখো মেয়ের কাণ্ড, কাঁদতে কাঁদতে চোখ নাক লাল করে ফেলেছে। তোর এই অবস্থা যদি আমার ছেলে দেখে তবে দেখিস কতগুলো বকা খাস তুই। তখন কিন্তু আবার বিচার ঠুকতে আসবি না যেন। ওই ছেলের বিচার করতে গেলে উল্টো ছেলে আমাকে শাসন করে ঘরে পাঠিয়ে দিবে। তোকে বাঁচানোর মতো কিন্তু কেউ থাকবে না। তাহসিনের কথা শুনে রোদেলার কান্না থেমে গেল। লোকটা যে আসলেই খুব জেদি। আর বাড়ির সকলকে যে সে তার কড়া শাসনে রাখে সেটা সে নাজমা বেগমের কাছ থেকেই জেনেছিল। তার সবকিছু নিয়ম মাফিক হতে হয়, নিয়মের এপার ওপার হলেই রেগে একদম বোম। তার ভাবনার মাঝে হঠাৎ রুমে তাহসিনের আগমন ঘটল। তাহসিন বলল, এখন আর বিচার ঠুকে কি হবে? কান্না করে তো অবস্থা দফা রফা করেই ফেলেছে। কি আশ্চর্য, আবেগ কন্ট্রোল করতে পারে না। নাজমা বেগম প্রতিবাদের স্বরে বলল, যে মা হারায় সেই বোঝে। মা হারানোর বেদনাটাকে তুই আবেগ বলছিস কোন কুক্ষণে? তাহসিন চেয়ার টেনে বসতে বসতে বলল, ওর মায়ের যন্ত্রণা লাঘব করে দিতে তুমি আছো না? নাজমা বেগম বললেন, সেই জন্যই তো একটুখানি সময় লাগবে, ওকেও সময় দিতে হবে আমাকে তার মায়ের স্থানে বসাতে। তাহসিন বলল, সেটা তোমাদের মা মেয়ের ব্যাপার। আর বাবার ব্যাপার? তাজউদ্দিন মাহমুদ কথাটি বলতে বলতে রুমে ঢুকলেন। তাহসিন মাথা পিছু মুড়ে বাবার উদ্দেশ্যে বলল, তার জন্য তো তোমার বাহিরের আড্ডা ছেড়ে মাইমুনকে সময় দিতে হবে। তাজউদ্দিন মাহমুদ রোদেলার পাশে বসতে বসতে বললেন, তা না হয় দিলাম, তার বদলতে যদি এমন মিষ্টি একটা মেয়ে বাবা হতে পারি তাহলে সে ঠুনকো আড্ডা ছাড়তে আমার কোনো আক্ষেপ থাকবে না। এরপর
রোদেলার দিকে তাকিয়ে বললেন, এ কি মা, তোমার চোখে মুখে এমন ফুলে আছে কেন? কান্না করেছো নাকি? নিশ্চয়ই আমার গুণধর ছেলেটা বকেছে তোমায়। সব কিছুতেই দেখছি আমার দোষ, দোষ না করেও দেখছি দোষীর খেতাব পেয়ে যাচ্ছি। কি মাইমুন, আমি তোমাকে বকেছি? রোদেলা লজ্জায় চোখ নামিয়ে মুখ গলায় এনে ঠেকালো। তাহসিনের কথার জবাবে মাথা দুই দিকে নাড়িয়ে না সম্মতি দিল। এই বাড়িতে দেখছি তার কান্না করাই যেন নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হবে। সত্যি ভাগ্য করে সে এমন বাবা মা স্বরূপ শ্বশুর শাশুড়ি পেয়েছে। স্বামীটাও মন্দ না, সেটা ভেবে ঠোঁট চেপে মুচকে হাসলো। রাত তখন 12টা। 10টার দিকে খাওয়া দাওয়া শেষ করে রোদেলা আর তাহসিন ঘুমাতে এসেছিল। সে তখন থেকে রোদেলা এপাশ ওপাশ করছে, চোখে ঘুম ধরা দিচ্ছে না। পাশে ফিরে তাহসিনের দিকে পলকবিহীন তাকিয়ে রয়। তাহসিন শটান হয়ে শুয়ে আছে। রোদেলার কেমন জানি খুব কান্না পাচ্ছে, চোখ কেমন ছলছল করে উঠছে। আগামীকাল থেকে তো আর এই লোকটাকে বিছানায় পাবে না, লোকটাকে দেখবে না। এই যে গত 2 রাতে লোকটার হাত মুঠোতে পুড়ে ঘুমিয়েছে, আগামী রাতে কি করে ঘুমাবে সেসব ভেবে রোদেলার কেমন গুমট ভাব ধরে আছে। এমন সময় পুরুষালী গমগমে কণ্ঠটি শুনতে পেল। তাহসিন বলে উঠল, কি ব্যাপার মাইমুন, না ঘুমিয়ে আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছো? রোদেলা কিছুটা থতমত খেয়ে গেল। তাহসিনের চোখ তো বন্ধ, তাহলে কি করে সে দেখলো? এই লোকটার কি ডানে বামে সব জায়গায় চোখ আছে নাকি? তাহসিন চোখ খুলে রোদেলার দিকে তাকালো। তাতে রোদেলা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। তাহসিন ভ্রু উঁচিয়ে বলল, কি হলো বললে না, কি দেখছিলে? রোদেলা তুতলিয়ে বলল, কই কিছু না তো। তুমি কি বলতে চাইছো আমি ভুল দেখেছি? রোদেলা করুণ চেহারা করে বলল, না মানে কি? রোদেলা দৃষ্টি দেয়ালে নিবদ্ধ করে রাখলো। লোকটা কতটা বজ্জাত দেখেছে যখন, তাহলে ঘটা করে জিজ্ঞেস করে রোদেলাকে লজ্জা কেন দিচ্ছে? তাহসিন ফের বলল, কি হলো, আমার দিকে তাকাও। রোদেলা আস্তে আস্তে তাহসিনের দিকে তাকালো। তাহসিন বলল, ঘুম আসছে না? রোদেলা 2 দিকে মাথা নাড়লো, যার অর্থ ঘুম আসছে না। তাহসিন বলল, বাহিরে হাঁটতে যাবে? রোদেলা বলল, এত রাতে? তাহসিন উঠে বসলো, বলল, চলো বাগানে যাব। রোদেলা পরনের শাড়ি ঠিক করে বিছানা থেকে নামলো। অতঃপর তাহসিনের পিছু পিছু যেতে লাগলো। তাহসিন বাগানে এসে থেমেছে, বাগানের বেঞ্চিতে বসলো। রোদেলা তার পাশে দাঁড়িয়ে রইল। তাহসিন ইশারা করলো বসার জন্য। রোদেলা দূরত্ব রেখে বসলে তাহসিন বলল, কাছে এসে বসো মাইমুন। রোদেলা কিছুটা দূরত্ব কমিয়ে বসলো। বাকিটা দূরত্ব তাহসিন ঘুচিয়ে নিল। তাহসিন এতটা কাছাকাছি আসায় রোদেলার প্রাণ পাখিটা যেন উড়ে যাওয়ার উপক্রম হয়েছে। তাহসিনের পুরুষালী গন্ধ এসে নাসার রন্ধ্রে ভেদ করে যাচ্ছে, তাতে যেন তার হৃদস্পন্দন থমকে যাচ্ছে। নিজেকে বহু কষ্টে সামলে নিল, তবে তাহসিনের পরের কথাটুকু শুনে নিজেকে সামলানো কষ্টকর হয়ে গেল। তাহসিন হাসকি স্বরে বলল, মাইমুন, তোমাকে কি আমি একটা চুমু খেতে পারি? হুট করে এই কথাটি শুনে যেন রোদেলা নিঃশ্বাস নিতে ভুলে গেল। তার শরীর যেন অসাড় হয়ে আসছে। তাহসিন ফের বলল, চিন্তা করো না, শুধু একটা চুমুই খাবো, যদি পারমিশন দাও তবেই। রোদেলা চোখ বন্ধ করে নিল। আসার পূর্বে তার চাচি বারবার বলে দিয়েছে স্বামীর আবদার যেন না ফেলে, স্বামী যা বলে সবটা যেন অক্ষরে অক্ষরে পালন করে, এমনকি কাছে আসতে চাইলেও যেন বাধা না দেয়, নয়তো পুরুষ মানুষরা অসন্তোষ প্রকাশ করবে। রোদেলা চোখ বন্ধ করে মাথা উপর নিচ করে বোঝালো সে সম্মতি দিয়েছে। রোদেলার সম্মতি পেয়ে তাহসিন তার 2 হাতের আঁচলে রোদেলার আনন্দ টেনে এনে নিজের অধর জোড়া বাড়িয়ে দিয়ে রোদেলার কপালে গাঢ় একটা চুমু খেলো। এই প্রথম ছোঁয়াতে রোদেলার পুরো পৃথিবী যেন দুলে উঠল। এ কেমন অনুভূতি! তার বুক সমানতালে ধরফর ধরফর করছে। তাহসিন রোদেলার অবস্থাটা বুঝতে পারল। তাহসিন বলল, আমি আগামীকাল চলে যাব কর্মস্থলে, যে আমি হয়তো তোমাকে তেমন একটা সময় দিতে পারবো না। কাজের চাপে পড়ে গেলে দিন দুনিয়া সব ভুলে বসি, ফোনেও হয়তো তেমন কথা বলতে পারবো না। তোমার কিছু প্রয়োজন কিংবা কোনো সমস্যা হলে মাকে জানাবে, কোনো সংকোচ করবে না, ঠিক আছে? রোদেলা মাথা কাত করে বোঝালো, ঠিক আছে। তাহসিন ফের বলল, ঠিক মতো খাওয়া দাওয়া করবে। রোদেলা এবারও মাথা কাত করে সম্মতি দিল। তাহসিন গলা খাকারি দিয়ে বলল, চলো তাহলে ঘরে যাওয়া যাক, বাইরে ঠান্ডা বাতাস বইছে, ঠান্ডা লেগে যাবে, চলো। রোদেলা উঠল। পা বাড়াতে নিলেই তাহসিন বলল, শোনো। রোদেলা দাঁড়ালো।
মাথা ঘুরে তাহসিনকে শুধালো। জি বলুন। তাহসিন রোদেলার চোখের দিকে তাকিয়ে বলল, আমার সামনে সবসময় এভাবে শাড়ি পরে থাকবে। শাড়িতে তোমাকে বেশ মিষ্টি দেখতে লাগে। আমি আমার মাইমুনকে সবসময় শাড়ির ভাজেই দেখতে চাই। কথাটি শুনে রোদেলা যেন লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে। তাহসিনের বলার শেষ কথাটি যেন রোদেলার কানে বারবার বাজতে থাকে। রোদেলাকে এক আকাশ লজ্জা এসে যেন তাদের চাদর দিয়ে ঢেকে দিয়েছে। লজ্জায় আর একটু তাহসিনের সামনে সে দাঁড়িয়ে থাকতে পারল না, দৌড়ে বাসায় ঢুকে গেল। রোদেলার প্রস্থান দেখে তাহসিন ঠোঁট কামড়ে হাসলো। তাহসিন নিজের পরিবর্তন দেখে নিজেই যেন অবাক হয়ে যাচ্ছে। যে তাহসিন কিনা রোদেলার মতো ছোট্ট একটা মেয়েকে বিয়ে করতে নারাজ ছিল, সে তাহসিনই কেমন মেয়েটার সংস্পর্শে এলে মেয়েটার মাঝে নিজেকে হারিয়ে ফেলে। অবাক করার বিষয়। তাহসিন বিড়বিড়িয়ে আওড়ে উঠে, সপ্তদশী কিশোরী, তুমি কি জাদু জানো? নইলে কেন আমার মতো নিরুত্তাপ পুরুষ তোমার সংস্পর্শে এলে অপ্রত্যাশিত আবেগে ভেসে যায়? স্বল্পভাষী আমি, যার শব্দ ছিল মাপা, সে কেন তোমার সান্নিধ্য পেয়ে বলে যায় অজস্র অনর্গল কথা? বলো তো, এ কেমন মায়ার জাল ছড়ালে তুমি? সময়টা এখন রাতের দ্বিপ্রহর। রোদেলা ফোন হাতে নিয়ে সময় গুনছে তাহসিন কখন ফোন দিবে। এই ফোনটা গত রাতে তাহসিন তাকে উপহার দিয়েছে। এর আগে কখনো রোদেলা স্মার্টফোন ব্যবহার করেনি, তাই এর ব্যবহারও রোদেলা জানে না। তাহসিন এই গত রাতে টুকটাক শিখে দিয়েছে এবং প্রয়োজনীয় কিছু অ্যাপসও নামিয়ে দিয়েছে। আজ সকাল ভোরে তাহসিন নিজের কর্মস্থলে ফিরে যায়। যাওয়ার পূর্বে রোদেলাকে বলে যায় নিজের খেয়াল রাখতে, ঠিকমতো খাওয়া দাওয়া করতে। তাহসিন রাতের দিকে সময় পেলে ফোন দিবে। তাহসিন যাওয়ার সময় রোদেলার চোখে দিয়ে অশ্রুর বর্ষণ নামতে চায়, কিন্তু রোদেলা অশ্রুর বর্ষণ হতে দেয়নি। নিজেকে খুব কষ্টে শক্ত রেখেছে। তবে তাহসিন যাওয়ার পর শূন্য ঘরটার দিকে তাকাতেই নিজেকে আর শান্ত রাখতে পারেনি। ঝুম বৃষ্টির ন্যায় তার চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু নামে। নিজেকে বিন্দু মাত্র আটকানোর প্রয়াস করেনি সে। কান্না করতে করতে একসময় ঘুমিয়ে যায়। শাশুড়ি মায়ের ডাকে তার ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই বুঝতে পারে বেশ বেলা হয়েছে। গোসল সেরে নামাজ পড়ে খেতে যায়। এরপর শাশুড়ির সাথে গল্প করে সময় কাটায়। সারা বিকাল শাশুড়ির সাথে সময় কাটে। এরপর সন্ধ্যায় তার শ্বশুর কর্মস্থল থেকে ফিরলে শ্বশুর শাশুড়ি দুজনের সাথে সময় কাটায়। রাতে খাওয়া দাওয়া করে সে রুমে আসে। এর মধ্যে একটা বারও তাহসিন তার খোঁজ নেয়নি। এই যে এখন যে এই ঘরে এলো, এখন তাহসিনের সাথে কাটানো মুহূর্তগুলো বারবার মানুষপটে ভেসে উঠছে। বুকটা মুচড়ে উঠছে তার। সে কি করে এই ঘরটাতে একা থাকবে, তার তো দম বন্ধ লাগছে। খুব করে চাইছে তাহসিনের কণ্ঠস্বর শুনতে, কিন্তু সব চাওয়ায় কি পূর্ণতা পায়? হয়তো হ্যাঁ, নয়তো না। তবে রোদেলার ক্ষেত্রে হয়তো হ্যাঁ। তাই তো তার মনের ইচ্ছা পূর্ণ করতে তার ফোনটা সশব্দে বেজে ওঠে। ফোনের স্ক্রিনে জনাব মাহমুদ নামটি ভেসে উঠতেই রোদেলার আনন্দ থেকে মন খারাপ সরে গিয়ে ঠোঁট জোরে প্রশান্তির হাসি বয়ে গেল। খুশি মনে ফোন রিসিভ করে নিম্ন স্বরে সালাম ঠুকলো। তাহসিন সালামের জবাব দিয়ে শুধালো, কেমন আছো? রোদেলার মন বলে উঠল, ভালো নেই। আপনাকে ছাড়া এই শূন্য ঘরে মোটেও ভালো নেই আমি। মনের কথা মনেই রইল, মুখে বলল আলহামদুলিল্লাহ। আপনি? ফোনের ওপাশ থেকে তাহসিন বলল, ভালো। কি করো? এই তো বসে আছি। আপনি? জরুরি মিটিং সেরে রুমে ফিরলাম মাত্র। সারাদিন বুঝি খুব ব্যস্ত ছিলেন? এতদিনের পেইন্টিং কাজগুলো করতে হয়েছে। সামনেই একটি বড় মিশন আছে, সেটা কমপ্লিট না হওয়া অবধি কাজের প্রচুর চাপ থাকবে। বোঝই তো, এখানে নিজের আরামের কথা না ভেবে দেশের জন্য প্রাণপণে ছুটতে হয়। রোদেলা ছোট্ট করে বলল, খাওয়া দাওয়া করেছো? আপনি? এই তো করছি। বাবা মা কেমন আছেন? খাওয়া দাওয়া করেছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করেছেন। এই তো এতক্ষণ বাবা মায়ের সাথেই ছিলাম, কিছুক্ষণ হলো রুমে এলাম। ও আচ্ছা, তো ঘুমাওনি কেন? বেশি রাত জাগা ভালো না। জলদি জলদি ঘুমিয়ে পড়বে আর সকাল সকাল উঠে পড়বে, তবেই না শরীর আর মন দুটোই ভালো থাকবে। রোদেলা গলার স্বর খাদে নামিয়ে বলল, আপনি বলেছিলেন রাতে কল দেবেন, তাই আর কি। ওপাশ থেকে তাহসিনের তপ্ত শ্বাস ফেলার আওয়াজ শোনা গেল। তাহসিন একটুখানি চুপ থেকে বলল, আগামীকাল থেকে আরো বেশি ব্যস্ত থাকবো, তাই সময় করে ফোন নাও দিতে পারি।
রাত 11টার মধ্যে ঘুমিয়ে পড়বে। আমি কল দেওয়ার হলে এর আগেই দিব, আর যখন দেখবে 11টা পার হয়ে গিয়েছে কল দেইনি, তখন বুঝে নিবে সেদিন আর কল দিব না। তাই আমার অপেক্ষায় না থেকে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? হুম। ঠিক আছে, তবে এখন ঘুমাও। রোদেলার কান্না পেল। সবাই তো কল দিল, 2 মিনিট না হতেই ফোন রেখে দিচ্ছে। রোদেলার যে কথা বলার বেশ চেষ্টা পেয়েছে, এত জলদি কি এই তেষ্টা মিটবে? মিটবে না তো। অপর পাশের লোকটাকে আজ তার মন পড়তে পারছে না, নাকি দূরে গিয়েছে বলে রোদেলার কাদর কমে গিয়েছে? রোদেলার ছোট্ট মনে অভিমান জমলো। অভিমানের প্রকোপে বলল, ঠিক আছে, রাখছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। রোদেলা খট করে ফোন রেখে দিল। তাহসিনকে আর কিছু বলার সুযোগ অব্দি দিল না। ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে ফোনের স্ক্রিনে অনিমেষ তাকিয়ে রইল। ভাবলো এই বুঝি তাহসিন ফের কল দেবে, তার অভিমান ভাঙাবে। কিন্তু না, রোদেলা আশাহত হলো। তাহসিন ফোন দিল না। তবে ছোট্ট একটি মেসেজ এলো তাহসিনের নম্বর থেকে। ঘুমিয়ে পড়ো অভিমানিনী। আজ এমন কেউ নেই যে তার হাতের আঙুল কিংবা হাত মুঠোতে পড়ে ঘুমাবে। একা একা ঘুমানোর অভ্যাস করো। এই ছোট্ট মেসেজটুকু পড়ে রোদেলার বুক ধুকপুক করে উঠল। তার মানে রোদেলা যে তাহসিনের হাতের আঙ্গুল ধরে ঘুমাতো, সেটা তাহসিন টের পেত। রোদেলা যেন লজ্জায় মিয়ে গেল। লোকটা যদি সামনে থাকতো, রোদেলার যে কি হতো আল্লাহ মালুম। কোনঠায় চোখ তুলে তাকাতে পারত কি? কেটে গেল আরো দিন 5। তাহসিন চলে গিয়েছে, সপ্তাহ হতে চলল। সে রাতের পর তাহসিন আর একটা বারের জন্য রোদেলার ফোনে ফোন দেয়নি। মাঝে দিয়ে একদিন শাশুড়ি মায়ের ফোনে মিনিট 2 জন্য ফোন দিয়েছিল। তখন কয়েক সেকেন্ডের জন্য কথা হয়েছিল। সে জানিয়েছিল সে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে, ফোন দেওয়ার সময় অবধি পাচ্ছে না। রোদেলা মনে মনে বেশ অভিমান জমায়। প্রতি রাতে কান্না করতে করতে ঘুমায় সে। তার এমন মন খারাপ দেখে শ্বশুর মশাই তাকে বেশ কয়টা উপন্যাসের বই এনে দেয়, যাতে বই পড়ে সময় কাটিয়ে রোদেলার মনটা ভালো হয়ে যায়। রোদেলা অবসর সময়ে বই পড়ে, শাশুড়ির হাতে হাতে টুকটাক কাজ এগিয়ে দেয়, শ্বশুর শাশুড়ির সাথে সময় কাটায়। তবে যাই করে দিন কাটায় না কেন, এই রাতের প্রহরে সে একাকিত্বে ভোগে। রাতের সময়টা যেন তার কাটেই না। একাকিত্ব এসে তার মনে আঁচড় কাটে। মনে মনে তাহসিনের নামে বেশ অভিমান ঠুকে। সে বুঝে তাহসিনের যে চাকরি, সেখানে ব্যস্ত থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু সে বুঝলেও যে তার মন মানতে চায় না। না ছিল তাহসিনের সাথে পূর্ব সম্পর্ক, আর না ছিল পূর্ব পরিচিতি। অথচ 3 দিনের এই অল্প পরিচিত স্বামী নামক মানুষটার জন্য তার মন পুড়ে। রোদেলা আজ ঘর গোছাতে গিয়ে একটা নতুন ডায়েরি পেল, সাথে কলমও ছিল, যেটা প্রথম পেজে সুন্দর করে তাহসিন মাহমুদ নামটা লেখা। এছাড়া পুরো ডায়েরিটা ছিল সাদা ফকফকা, কলমের কালের কোনো আঁচড়ই নেই। রোদেলা ভাবলো তার সকল অব্যক্ত কথাগুলো সে এই ডায়েরিটাতে টুকে রাখবে, কিন্তু যার ডায়েরি তার থেকে তো অনুমতি নেওয়া লাগবে। রোদেলা গত 2 দিন ধরে তাহসিনের সাথে কোনো প্রকার কথাই বলছে না। যখন দেখে তাহসিন মিনিট খানেকের জন্য তার শাশুড়ি মাকে ফোন করেছে, তার সাথে ওই কয়েক সেকেন্ড কথা বলবে, তখনই রোদেলা কাজের বাহানা দিয়ে এড়িয়ে যেত, কথা বলতো না। কিন্তু এখন তো কথা না বলে আর পারছে না, তাই হাজারটা দ্বিধা দ্বন্দ্ব নিয়ে তাহসিনের নম্বরে ফোন লাগালো। কয়েকবার রিং হতেই তাহসিন ফোন ধরলো, ব্যস্ত কণ্ঠে বলল, বলো। রোদেলা বলল, আপনার ড্রয়ারে একটা ডায়েরি পেয়েছি, সেটা কি আপনার খুব বেশি প্রয়োজন? আমি কি সেই ডায়েরিটা ব্যবহার করতে পারি? তাহসিন বলল, সমস্যা নেই, তুমি ওই ডায়েরিটা কাজে লাগাও, আমার লাগবে না ওটা। ধন্যবাদ। আর কিছু বলবে? না। ঠিক আছে, রাখছি, তবে মিটিং আছে এখনই। তাহসিন ফোন রেখে দিল। রোদেলার অভিমান হলেও কিছু বলল না। এই কয়টা দিনের যেন এসবে নিজেকে বেশ অভ্যস্ত করে নিতে চাইছে। রোদেলা উঠে যে ডায়েরিটা হাতে নিল, সাথে কলমটিও নিল, এরপর বিছানায় এসে বসলো। ডায়েরির প্রথম পৃষ্ঠায় তাহসিনের লেখা নামটি আলতো হাতে ছুঁয়ে দিল। এরপর তাহসিনের নামের পাশে গুটি গুটি অক্ষরে নিজের নামটি লিখল, তবে নিজের পুরো নাম লিখল না। তাহসিনের ডাকা মাইমুন নামটি লিখল। এরপর অপর পৃষ্ঠা থেকে তারিখ এবং সময়টা লিখে লেখা শুরু করলো। প্রিয় স্বামী, আপনি তো ছিলেন অপরিচিত, অজ্ঞাত এক ব্যক্তি, তবে কেন এত অল্প দিনের আলাপে হয়ে গেলেন আমার হৃদয়ের রাজত্বকারী? আপনার জন্য জমিয়ে রেখেছি অব্যক্ত কিছু অভিমান, কবে দেখা দিয়ে ভাঙবেন সেই মান?
এইটুকু লিখে রোদেলা ডায়েরিটি বন্ধ করে তার বালিশের পাশে রাখলো। এরপর ঘরের আলো নিভিয়ে স্বপ্নালো জ্বালিয়ে বিছানায় এসে নিজের বালিশে মাথা রাখলো। এরপর পাশ থেকে টেনে নিল তাহসিনের বালিশটি, যেটা কিনা ঠাঁই পেল রোদেলার বুকে। বালিশটি জড়িয়ে ধরে সে ঘুমানোর চেষ্টা করলো। তাহসিন যাওয়ার পর থেকে রোদেলা এমনই করে আসছে। এই বালিশটিতে যে তাহসিনের চুলের সুবাস লেগে আছে, যা কিনা রোদেলার নাসার রন্ধ্রে পৌঁছালেই মনে হয় তাহসিন তার পাশে আছে। তাহসিনকে অনুভব করতে করতে ঘুমের শহরে সে পাড়ি দেয়। আবার কখনো বা তাহসিনকে অনুভব করতে করতে চোখের জল ফেলে। এই তো এমনই ভাবেই কাটছে রোদেলার দিন। সময় নদীর স্রোতের মতো প্রবাহিত, সময় থেমে থাকে না, সে চলতে থাকে তার মতো। সময়ের সাথে মানুষের জীবনও চলতে থাকে, কেউ কারোর জন্য থেমে থাকে না। তেমনি ভাবে রোদেলার জীবনও থেমে নেই। সে নিজেকে যথেষ্ট সংসারী করে নিচ্ছে। এখন আর তাহসিনের সাথে কথা না হলে তার ততটাও মন খারাপ লাগে না। সংসারে টুকিটাকি কাজ, শ্বশুর শাশুড়ির সাথে সময় কাটানো, তারপর উপন্যাসের বই পড়েই তার সময় কাটছে। তাহসিন সপ্তাহে একদিন ফোন করে সবার সাথে অল্প কিছুক্ষণ কথা বলে, এছাড়া কারোর সাথেই তেমন কথা হয় না। সে তার কর্ম নিয়ে বেশ ব্যস্ত থাকে। রোদেলা এখন নিজেকে বোঝাতে শিখেছে তাহসিন চাইলে সময় দিতে পারবে না। এর উপর থাকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে, সেখানে মাঝে মাঝে নেটওয়ার্কেও বেশ ব্যাক পোহাতে হয়। সব মিলিয়ে রোদেলা নিজেকে দারুণভাবে মানিয়ে নিচ্ছে। এই তো কলেজে ভর্তি হলে সময়টা আরো ভালোভাবে কেটে যাবে। তখন সেও ব্যস্ত হয়ে পড়বে। রেজাল্ট দিবে আগামীকাল, সেটা নিয়েও তার চিন্তার শেষ নেই। রেজাল্ট ভালো করবে কিনা সে চিন্তাও করে। যেহেতু আগামীকাল দুপুরে রেজাল্ট দেবে, সেহেতু চিন্তায় আজ রাত আর তার ঘুম আসবে না। চিন্তায় চিন্তায় রাত কেটে যাবে। রোদেলার সংসার জীবনের গত হয়েছে মাস 3। এই 3 মাসে তাহসিনের দেখা নেই। অবশ্য সপ্তাহে যেদিন কল দেয় সেদিন ভিডিও কলে তাহসিনকে দেখা হয়। রোদেলা প্রায় বলতে ইচ্ছে হয়, কবে আসবেন, কিন্তু আড়ষ্টতা কাটিয়ে বলে উঠতে পারে না। সময়টা এখন মধ্যরাত, ঘড়ির কাঁটা 1টা পেরে 2টা ছুঁই ছুঁই। তাহসিন ক্লান্ত শরীরে মাত্র তার কোয়ার্টারে ফিরেছে। কোয়ার্টারে ফিরে সে আগে লম্বা একটা শাওয়ার দিল। রুমে আসতেই যেন তার ক্লান্ত শরীর একটুখানি বিশ্রাম খুঁজছে। কিন্তু তাহসিনের হাতে যে ওইটুকু সময় নেই। আগামীকাল ভোরে একটা মিশনে এক্সিকিউট করতে হবে। এখন তার জরুরি কিছু ফাইল চেক দিয়ে তারপর রেস্ট নিতে পারবে। তাহসিন শরীরের ক্লান্তি কাটানোর জন্য রান্নাঘরে যেয়ে ঝটপট 1 কাপ চা বানিয়ে নিল। চা খেতে খেতে ফাইলটা চেক দিল, পাশাপাশি কিছু নোট করে রাখলো। অতঃপর ডিনার সেরে বিছানায় এলো। ফোনের দিকে নজর যেতে মনে হলো মাইমুনের সাথে কথা বলে নেওয়া উচিত। আগামীকাল তার মাইমুনের রেজাল্ট বের হবে। এই চিন্তায় যে মেয়েটা মিয়ে থাকবে সেটা তাহসিনের জানা আছে। আগামীকাল তাহসিন বেশ ব্যস্ত থাকবে, আর যেখানে যাবে সেখানে নেটওয়ার্কের অবস্থা শোচনীয়। তাই হয়তো আগামীকাল আর সে রোদেলার সাথে কথা বলতে পারবে না। তাই ভাবলো আজই একটুখানি কথা বলে অভয় দেওয়া যাক। যে ভাবনা সে কাজ। তাহসিন ফোন কলে যেয়ে মাইমুন নামের নম্বরে ফোন বসালো। 2বার রিং হতেই উপাস থেকে ফোন রিসিভ হওয়ার আওয়াজ শোনা গেল। তাহসিন হ্যালো বলতে রোদেলা সালাম দিল। তাহসিন বলল, ঘুমাওনি? রোদেলা বলল, না, ঘুম আসছে না। কেন? রেজাল্ট নিয়ে টেনশন হচ্ছে? এত টেনশনের কি আছে? এক্সাম তো দিয়েই ফেলেছ, এখন টেনশন করে কোনো লাভ হবে? রিল্যাক্সে থাকো, এত টেনশন করো না। টেনশন করতে হয় নাকি? এটা তো অটোমেটিক এসে পড়ে। ভুল বলেছে। মানুষ তার মনকে যেদিকে দিক নির্দেশনা দিবে, মন সেদিকে যাবে। তুমি যদি তোমার মনকে বোঝাও চিন্তা করতে, তবে সে চিন্তাই করবে। তুমি যদি বোঝাও শান্ত থাকতে, তবে সে শান্ত থাকবে। মানুষই মূলত তার মনকে পরিচালনা করে। তাই আমার কথা শুনো, তুমি নিজেকে শান্ত রাখো, অযথা চিন্তা করো না, সব ভালো হবে। রোদেলা নিচু স্বরে বলল, মনকে বোঝানো যুদ্ধ থেকে কম কিছু না। তাহসিন শান্ত কণ্ঠে বলল, আর সে যুদ্ধেই তোমাকে জয়ী হতে হবে। হ্যাঁ, হতে তো হবেই। একজন বীরের বউ কি না? রোদেলার এই কথায় উপাস থেকে তাহসিন ঠোঁট চেপে হাসলো। অডিও কলে থাকায় তা রোদেলা দেখতে পেল না। তাহসিন বলল, তো ডিনার করেছো? আপনি? এই তো করলাম। মা বাবা কেমন আছে? ওনাদের শরীর ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। রেজাল্ট দিবে কখন? দুপুরে। শুনুন। ম্যাডাম বলুন।
কালকে একটু আমার আব্বুর বাসায় যাব, সেখান থেকে স্কুলে যাব। রেজাল্ট তো ঘরে বসেই দেখা যাবে। তা যাবেই, কিন্তু স্কুলে গেলে বান্ধবীদের সাথে দেখা হবে, প্রাক্তন টিচারদের সাথে দেখা হবে, সবাইকে কতগুলো দিন দেখি না। আচ্ছা যেও, সমস্যা নেই। আমি কিন্তু আগামীকাল ফিরবো না, পরশু ফিরবো। একটা দিন রুহির সাথে কাটাতে চাই, অনেক দিন হয়েছে ওকেও দেখি না। ঠিক আছে, সমস্যা নেই। শোনো, রাখছি তাহলে, ভালো থেকো। আর শোনো, চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো এখনই, নয়তো শরীর খারাপ করবে। রোদেলা বলল, আচ্ছা ঠিক আছে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।